বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। বিভিন্ন দেশ থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে দেশের জ্বালানি চাহিদা পূরণের চেষ্টা করা হয়। কিন্তু চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে শোধনাগারটির অপরিশোধিত তেলের মজুদ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে, যার ফলে কয়েকদিনের মধ্যেই এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন আসছে, কিভাবে কাজ করে ইস্টার্ন রিফাইনারি? জ্বালানি তেলের সাথে আর কি কি তৈরি করে এই প্রতিষ্ঠানটি? আর দেশের জ্বালানি চাহিদার কতটুকু পূরণ হয় ইস্টার্ন রিফাইনারি থেকে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল এর ইতিহাস বেশ পুরনো। খ্যাতনামা শিল্পোদ্যোক্তা জনাব আব্বাস খলিলির নেতৃত্বে 1963 সালে সর্বপ্রথম একটি প্রকল্প আকারে তেল শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। 1968 সালে সর্বপ্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, আর দেশ স্বাধীনের পর 1972 সালে ইস্টার্ন রিফাইনারিকে জাতীয়করণ করা হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখে নেওয়া যাক কি কি পণ্য তৈরি করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ইআরএল মূলত 16টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে থাকে। এর মধ্যে কিছু কিছু অবশ্য জ্বালানি নয়, যেমন বিটুমিন। আবার কিছু কিছু পণ্য কেবল চাহিদার প্রেক্ষিতেই উৎপাদন করা হয়। 16টি পণ্যের মাঝে কিছু পণ্য নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসে লাইট ডিস্টিলেট। এটি অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম পরিশোধনের সময় উৎপন্ন অত্যন্ত বাষ্পীয়, কম স্ফুটনাঙ্কের এবং হালকা ওজনের হাইড্রোকার্বন উপজাত। উদাহরণ হিসেবে আছে এলপিজি, ন্যাপথা। এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটি মূলত প্রোপেন এবং বিউটেন হাইড্রোকার্বন। এটি স্টিল এলপিজি সিলিন্ডারের মাধ্যমে এলপি গ্যাস লিমিটেড বাজারজাত করে থাকে। রান্নার কাজে জ্বালানি হিসেবে এটি খুবই জনপ্রিয় এবং এর চাহিদা অনেক বেশি। এছাড়া মোটরযানের জ্বালানি হিসেবে এটি ব্যবহৃত হয়। 2024-25 অর্থ বছরে ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত তেল থেকে লাইট ডিস্টিলেট উৎপাদন করে 2,28,311 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরে ছিল 1,80,350 মেট্রিক টন। এবার নজর দেওয়া যাক মিড ডিস্টিলেট উৎপাদনের দিকে। মিড ডিস্টিলেট হল অপরিশোধিত খনিজ তেল বা ক্রুড অয়েল থেকে পাতন প্রক্রিয়ায় 180 থেকে 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপাদিত হাইড্রোকার্বন মিশ্রণ। মিড ডিস্টিলেটের উদাহরণ হিসেবে রয়েছে কেরোসিন, ডিজেল। ইস্টার্ন রিফাইনারি 2024-25 অর্থ বছরে মিড ডিস্টিলেট উৎপাদন করে 7,13,624 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরে ছিল 5,88,251 মেট্রিক টন। তবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একাধিক কর্মকর্তার মতে গত 30 মার্চ পর্যন্ত প্রায় 30,500 টন ব্যবহারযোগ্য অপরিশোধিত তেল মজুদ রেখেছিল ইআরএল, যা দিয়ে প্রায় 6 দিন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ইস্টার্ন রিফাইনারির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান মজুদ দিয়ে 6 এপ্রিল পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। এরপর চালান আসার উপর নির্ভর করে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মার্চ মাসে নির্ধারিত মোট 2 লাখ টন অপরিশোধিত তেলের দুটি চালান বিলম্বিত হওয়ার জেরেই বর্তমানে এই সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সাধারণত মাসে 2টি অপরিশোধিত তেলের চালান আমদানি করে। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে 3টি চালান বিলম্বিত হয়েছে। ইস্টার্ন রিফাইনারির প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা মাসে প্রায় 1,25,000 টন, এবং এর থেকে পেট্রোল, ন্যাপথা, ফার্নেস অয়েল ও ডিজেলের একটি অংশ উৎপাদন হয়। তবে দেশে পেট্রোলের চাহিদার সিংহভাগ মেটানো হয় স্থানীয়ভাবে উৎপাদিত কনডেন্সেট থেকে। একটি সরকারি মালিকানাধীন এবং 3টি বেসরকারি শোধনাগারে একটি প্রক্রিয়াজাত করা হয়। তবে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী স্থানীয় কনডেন্সেট উৎপাদন স্থিতিশীল রয়েছে। অন্যদিকে দেশের ডিজেলের চাহিদার সিংহভাগই আমদানির মাধ্যমে মেটানো হয়। ইস্টার্ন রিফাইনারি কর্মকর্তারা বলেছেন, রিফাইনারির সাময়িক কার্যক্রম বন্ধের কারণে এপ্রিলে সরবরাহে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটার সম্ভাবনা কম, কারণ অতিরিক্ত চালান ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মালয়েশিয়া থেকে 27,000 টন ডিজেলের একটি চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং আগামী 7 এপ্রিলের মধ্যে আরও 30,000 টন আসার কথা রয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময় একই পরিমাণ আরও 2টি চালান আসার কথা আছে। অকটেনের সম্ভাব্য চাপ মোকাবেলায় 7 এপ্রিলের মধ্যে 25,000 টনের একটি চালান এবং এরপর এপ্রিলের মাঝামাঝি সময় আরও একটি চালান আসবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির তথ্য অনুযায়ী এই পরিমাণ চালান আগামী 2 মাসের চাহিদা মেটাতে যথেষ্ট হবে, ফলে কোনো তাৎক্ষণিক ঘাটতির সম্ভাবনা কমে যাবে। 1 এপ্রিল পর্যন্ত বিপিসির তথ্য অনুযায়ী দেশে অকটেনের মজুদ ছিল 9,407 টন এবং পেট্রোলের মজুদ ছিল 12,810 টন, যা মার্চ 2025-এর গড় হিসাব অনুযায়ী প্রায় 8 থেকে 9 দিনের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। অপরদিকে ডিজেলের মজুদ ছিল 1,27,810 টন,
যা দিয়ে প্রায় 10 দিনের সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এছাড়াও ফার্নেস অয়েল এবং জেট ফুয়েলের মজুদ পুরো এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত রয়েছে। ইস্টার্ন রিফাইনারি বর্তমানে দেশের মোট পেট্রোলিয়াম পণ্যের চাহিদার মাত্র প্রায় 20% পূরণ করে। সীমিত পরিশোধন ক্ষমতার কারণে বাংলাদেশকে পেট্রোল, ডিজেল ও অকটেনের মতো পরিশোধিত জ্বালানি বিপুল পরিমাণে আমদানি করতে হয়। 1968 সালে চালু হওয়ার পর থেকে ইস্টার্ন রিফাইনারির কোনো বড় ধরনের সম্প্রসারণ হয়নি। ফলে বাংলাদেশ আমদানিকৃত পরিশোধিত জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে। 2024 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এস আলম গ্রুপের সঙ্গে একটি যৌথ উদ্যোগের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার যৌথ উদ্যোগের পরিকল্পনাটি বাতিল করে এবং সরকারি তহবিল ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 35,465 কোটি টাকা আনুমানিক ব্যয় প্রকল্পটি অনুমোদন করে 2025 সালের শেষের দিকে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি ইআরএল এর অপরিশোধিত তেল পরিশোধন ক্ষমতা 3 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে শোধনাগারটি বর্তমান 1.5 মিলিয়ন টন থেকে বেড়ে বার্ষিক 4.5 মিলিয়ন টন পর্যন্ত অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে পারবে। সব মিলিয়ে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড দেশের জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেও সীমিত সক্ষমতা আমাদের আমদানি নির্ভরতা কমাতে পারেনি। তবে নতুন ইউনিট বাস্তবায়ন হলে এই চিত্র বদলাতে পারে, কিন্তু সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে তা এখনই বলা সম্ভব না।